সীমান্তে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন মেনে নেওয়া হবে না। চাঁপাইনবাবগঞ্জে এনসিপির পদযাত্রায় নাহিদ ইসলাম। নতুন সংবিধানের দাবি আখতারের। অপরাধীদের অভয়ারণ্য টেকনাফের পাহাড়, কোস্টগার্ড ও পুলিশের অভিযানে বিপুল অস্ত্র গুলি উদ্ধার। যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যে সারা দেশে পবিত্র আশুরা পালন। ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল। স্বাগত। এখন জনপদের সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। সীমান্তে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। চাঁপাইনবাবগঞ্জে জুলাই পদযাত্রায় এনসিপি প্রধান বলেন, ইনসাফ ভিত্তিক বাংলাদেশের স্বপ্ন দেখে তার দল, আর নতুন বাংলাদেশে নতুন সংবিধান দরকার বলে মন্তব্য করেন দলের সদস্য সচিব আখতার হোসেন। এছাড়া ফ্যাসিবাদের বিচার, মৌলিক সংস্কারের দাবি তোলেন এনসিপি নেতারা। বিস্তারিত প্রতিবেদনে। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতীয় নাগরিক পার্টির দেশব্যাপী জুলাই পদযাত্রার ষষ্ঠ দিন। উত্তরের পদযাত্রা আর পথসভা শেষে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের পকেটে থাকা চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীতে দীপ্ত কণ্ঠে শুরু হয় পদযাত্রার সূচনা। দুপুরে পৌরনগরীর শান্তির মোড়ে স্লোগানে স্লোগানে কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানান এনসিপির নেতাকর্মীরা। জুলাই আন্দোলনের নেতা নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, তাসনিম জারা সহ কেন্দ্রীয় নেতারা হেঁটে হেঁটে চাঁপাইনবাবগঞ্জবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। চাঁপাইনবাবগঞ্জের শান্তির মোড়, নিমতলা, বড় ইন্দারার মোড় পেরিয়ে কলেজ গেটে এসে যোগ দেন পথসভায়। পুরো দেশের মানুষকে এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন নতুন দেশে নতুন সংবিধানের দাবি জানান। পাশাপাশি দেশে ফিরলে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার কথাও বলেন তিনি। বাংলাদেশে যদি মৌলিক সংস্কারকে কেউ বাধাগ্রস্ত করার চেষ্টা করে, বাংলাদেশে জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র কেউ যদি আটকিয়ে রাখতে চায়, তাদের বিরুদ্ধে এই চাঁপাইবাসীকে প্রতিরোধ করে তুলবে। এনসিপি প্রধান নাহিদ ইসলাম হুঁশিয়ারি দেন, সীমান্তে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন মেনে নেওয়া হবে না। সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে দাদাদের, সেই বাহাদুরির দিন শেষ হয়েছে। যদি আর কোনো সীমান্তে কোনো ধরনের পায়তারা করা হয়, যদি সীমান্তে আগ্রাসন চালানো হয়, সীমান্তে আমার ভাইদের উপর হত্যার চেষ্টা চালানো হয়, আমরা সীমান্তে লং মার্চ ঘোষণা করব। আমাদের সীমান্ত আমরাই রক্ষা করব। এছাড়া আগামীর ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করার কথা বলেন এনসিপি নেতারা। এখন চাঁপাইনবাবগঞ্জ। মানসম্মত শিক্ষা নিশ্চিত করে বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় নতুন বাংলাদেশ গড়তে সবাইকে আন্তরিকতা নিয়ে কাজ করার আহ্বানও জানান উপদেষ্টা। এর আগে সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলনের পর বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার ও উপাচার্য সালেহ হাসান নকিব। পরে একটি বর্ণাঢ্য র্যালি ক্যাম্পাসের জুলাই আন্দোলনে নিহত নারী ও শিশুদের স্মরণে সংকলন প্রকাশের ঘোষণা দিয়েছেন সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। নারায়ণগঞ্জে শহীদ শিশু রিয়া গোপ ও গৃহবধূ সুমাইয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে কথা বলেন তিনি। আমরা আমাদের মেয়েদেরকে হারিয়ে যেতে দেব না, এই কথাটা বারবার বলছি, কারণ মেয়েরা অনেক বীরত্বে গাথা তাদের আছে, কিন্তু সেই কাহিনীগুলো সামনে আসে না। তো আমি মনে করছি আমার দায়িত্ব হচ্ছে এটাকে বাঁচিয়ে রাখা। আমাদের যে প্রশাসন আছে তারা খুব ন্যায্যতার সাথে সুন্দরভাবে এই কাজটি করছে। যদি ভুল হয়, ত্রুটি হয়, তোমরা হচ্ছে আমাদের বাড়তি চোখ, তোমরা অবশ্যই আমাদের নজরে আনবে।
জলমহলের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। সিরাজগঞ্জের রায়গঞ্জে সমাজভিত্তিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনা প্রকল্প পরিদর্শনে তিনি একথা বলেন। প্রকৃত মৎস্যজীবীরা যেখানে আছে সেখানকার জলমহলে একমাত্র অধিকার এই মৎস্যজীবীদের, আর কারো না। এটা আমাদেরকে প্রতিষ্ঠা করতেই হবে এবং সেটাই করার জন্য আমরা প্রকল্প নিয়ে পারি, সরকারকে নানাভাবে বুঝায় পারি, আমরা সেটা করব। চট্টগ্রামের রাউজানে আবারও দিনে দুপুরে গুলি করে হত্যা। নিহত মোহাম্মদ সেলিম স্থানীয় যুবদল কর্মী বলে জানা গেছে। আধিপত্য বিস্তারের জেরে কদলপুর বাজারে একদল বোরকা পরা দুর্বৃত্ত এই হত্যাকাণ্ড চালায় বলে জানান স্থানীয়রা। এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভয়ে দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। শোয়েব রহমানের প্রতিবেদন। জানাজা শেষে ফেরার পথে কদলপুর বাজারে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারায় ব্যবসায়ী ও যুবদল কর্মী মোহাম্মদ সেলিম। ঘটনার পরপরই আতঙ্কে বাজার এলাকা হয়ে যায় জনশূন্য। গণমাধ্যমের উপস্থিতিতে অনেকে জড়ো হলেও এ বিষয়ে কথাও বলতে রাজি হননি কেউ। নিহত সেলিমের স্ত্রী জানান, কদলপুর বাজারে ওষুধ কিনে মোটরসাইকেলে উঠতেই একটি সিএনজি অটোরিকশা থেকে বোরকা পরিহিত সন্ত্রাসীরা নেমে সেলিমের কোমরে ও মাথায় গুলি করে। পরে ফাঁকা গুলি ছুটতে ছুটতে পালিয়ে যায় তারা। বস্ত্র বড় বড় অস্ত্র মারিয়ারে করে ডাকটাক ভাঙিয়ারে করলো গিয়ে রক্ত দরবাজা কেউ ন ধরে। এলাকায় ইট বালুর ব্যবসায় জড়িত ছিলেন সেলিম। বিএনপি নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী সেলিমকে রাজনৈতিক প্রতিহিংসা থেকে হত্যা করা হতে পারে বলে দাবি করছেন স্থানীয়দের কেউ কেউ। আমাকে বলছে রেহানে আর আরেকটা দামাই এলিয়াস, এদেরকে আমি তো চিনি না, বলছে আমাদেরকে সবসময় হামলা করে। এখনো এগুলো আমরা ধারণা হয় না, আমাদের ধারণার বাইরে, কারণ এর তো অনেক বন্ধু বান্ধব আছে, অনেক ফ্রেন্ড আছে। এখন কে এরাই জানবে ভালো করে কে এর সাথে জড়িত থাকতে পারে। তবে এই ঘটনায় কে বা কারা জড়িত তা নিশ্চিত নন নিহতের পরিবার। প্রাথমিক তদন্তে রায়হান নামের এক ব্যক্তির সাথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড বলে জানতে পেরেছে পুলিশ। রায়হান এবং সেলিম তাদের মধ্যে আধিপত্য নিয়ে ছিল, আধিপত্যকে তাদের মধ্যে বিরোধ ছিল আধিপত্য নিয়ে। ওই বিরোধকে কেন্দ্র করেই আজকে এই ঘটনাটা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। আমরা সিসিটিভির ফুটেজ গুলো সংগ্রহ করছি আর জড়িতদেরকে অ্যারেস্ট করার জন্য আমাদের অভিযান চলছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই ত্রাসের রাজত্ব চলছে রাউজানে। দিনে দুপুরে গুলি করে হত্যা কিংবা অস্ত্রের মহড়া নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গত এক বছরে অন্তত 13 জন হত্যাকাণ্ডের শিকার হন রাউজানে। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের একদিন পর এক মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের একটি মসজিদের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এই ঘটনায় ওই মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। স্বজনরা জানান, শনিবার দুপুরে মাদ্রাসা থেকে ফেরার পথে নিখোঁজ হয় ওই ছাত্রী। সকালে স্থানীয় একটি মসজিদের ছাদে তার মরদেহ পাওয়া যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কক্সবাজারের টেকনাফের পাহাড়ি অঞ্চলে অপরাধ জগতের বিস্তার যেন নতুন মাত্রা পেয়েছে। মিয়ানমার সীমান্ত ঘেঁষা এই এলাকায় এখন আধুনিক অস্ত্র দিয়ে দাপিয়ে বেড়াচ্ছে সংঘবদ্ধ ডাকাত ও অপহরণকারী চক্র। শনিবার রাতে কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও গুলি উদ্ধারের পাশাপাশি উদ্ধার করা হয়েছে এক অপহৃত যুবককে। মন্তস বেদগ্যর প্রতিবেদন। কক্সবাজারের টেকনাফে পাহাড়গুলো এখন অপরাধীদের ঘাঁটি। জাদিমুরা পাহাড়ে একদল সশস্ত্র ডাকাতের অবস্থানের খবর পেয়ে শুক্রবার রাত 11:30টায় অভিযান চালায় কোস্টগার্ড ও পুলিশ। অভিযান শেষে ওই আস্তানা থেকে উদ্ধার করা হয় একটি G3 রাইফেল, 2টি বিদেশি পিস্তল, 3টি দেশি আগ্নেয়াস্ত্র, 3114 রাউন্ড রাইফেলের গুলি, 14 রাউন্ড পিস্তলের গুলি, 1 কেজি আইস এবং 4 লিটার দেশীয় মদ। এসব অস্ত্র মিয়ানমার থেকে আসা চোরাচালানের অংশ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে কোস্টগার্ড। 5 বিজিপি ব্যাটালিয়নের বিভিন্ন অস্ত্র তারা আটক করেছিল। এই সময় বিভিন্ন অস্ত্র লুটপাটের ঘটনাও ঘটেছিল। আমাদের অনুমান অনুযায়ী সেখান থেকে বেশ কিছু অস্ত্র, গোলা বারুদ, যেগুলো বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা এবং চোরাকারবারীরা সেখান থেকে লুটপাট করেছিল এবং পরবর্তীতে বিভিন্ন সময়
বর্ডার ক্রস করে আমাদের বাংলাদেশে চোরাচালান করছে। কারা এর সাথে সম্পৃক্ততা রয়েছে এ বিষয়ে আমাদের তদন্ত চলমান রয়েছে। আমরা ফার্দার ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা বলতে পারবো যে এটা আসলে অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে কারা এর সাথে সম্পৃক্ততা রয়েছে। টেকনাফে অপহরণ এখন সবচেয়ে বড় আতঙ্ক। বাহারছড়া, জাহাজপুরা, লেদা, মুছনি, নীলা, রৈক্ষং, জাদিমুরা, হোয়াইক্কং অঞ্চল এখন অপহরণের হটস্পট। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে গত 1 বছরে অন্তত 250 জন অপহরণের শিকার হয়েছেন, যাদের বেশিরভাগকেই মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনা হয়েছে। কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, চালক এমনকি রোহিঙ্গারাও রেহাই পাচ্ছেন না অপহরণকারীদের হাত থেকে। অভিযানে উদ্ধার হওয়া সোহেলও জানালেন তার ওপর ভয়াবহ নির্যাতনের কথা। পরিচিত একজনের মাধ্যমেই তিনি অপহরণকারী চক্রের কবলে পড়েন। আবার গুলি মারি ওরে দাহাইতে নে আর লো যাবো লাইছি আবার উঠে আবার গুলি আবার আবার আসছে মানে আবার গজি গুলি এটারা দৌড় দিয়ে তার বারে তুলে আর মারি মারি ওরে অস্ত্র বাচ্চি দিয়ে বাড়ি বাড়াই না মুখে পুরো ধরে কি লোক অভিযানে কেউ আটক না হলেও মাদক ও অস্ত্র উদ্ধারে কিছুটা স্বস্তিতে স্থানীয়রা। তবে প্রশ্ন উঠেছে, আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের পরও পাহাড়ের অপরাধ চক্র কেন এখনো ধরাছোঁয়ার বাইরে? এখন কক্সবাজার। সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে পবিত্র আশুরা। শোকসভা, তাজিয়া মিছিল থেকে স্মরণ করা হয় হযরত মুহাম্মদের দৌহিত্র হযরত ইমাম হুসাইনকে। হুসাইনের আত্মত্যাগকে হৃদয়ে ধারণ করে সবার কাছে সত্য দিনকে সঠিকভাবে তুলে ধরার আহ্বান মিছিলে অংশগ্রহণকারীদের। পবিত্র আশুরায় ভারাক্রান্ত হৃদয়ে ইমাম হুসাইনকে স্মরণ করল শিয়া সম্প্রদায়ের মুসল্লিরা। দিনটি পালিত হয় তাজিয়া মিছিল, শোকসভা ও ধর্মীয় নানা আচারের মধ্য দিয়ে। দিনটি উপলক্ষে চট্টগ্রামের সদরঘাটের ইমামবাড়া থেকে বের হয় শোক মিছিল। এ সময় কারবালার স্মৃতিচারণ করে শোকাতুর হয়ে পড়েন মুসল্লিরা। শোকগাথার সুরে সুরে স্মরণ করা হয় ইমাম হুসাইনকে। কাঁধে বহন করা হয় হুসাইনের প্রতীকী কফিন। সবাই খালি পায়ে কালো পোশাকে শোক মিছিলে অংশ নেন। বিভেদ আর হিংসা ভুলে অন্যায়ের বিরুদ্ধে মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। আমরা সেই শোকের বহিঃপ্রকাশের মাধ্যমে ইমাম হুসাইনের যে মেসেজ, কখনোই অন্যায় এবং জালিমের বিরুদ্ধে আমরা মাথা নত করব না। এক মানব অন্য মানবকে সহযোগিতা করতে হবে, কিন্তু সেই মানব যদি যে ধর্মেরই হোক, সে যদি জালিম হয় তার বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। খুলনায় আলতাপুর লেনের ইমামবাড়া থেকে বের হয় শোক মিছিল। ইসলামকে রক্ষা করতে ইমাম হুসাইনের আত্মত্যাগ থেকে সবাইকে শিক্ষা নেয়ার আহ্বান জানান মুসল্লিরা। বিশ্বের মানুষের কাছে দিনকে সঠিকভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন তারা। যেহেতু আমাদের রাসূলুল্লাহর পরিবারের শোক, সে আমাদের নবী, তার উম্মত আমরা, সেজন্য তার পরিবারের দুঃখ আমাদের দুঃখ, তার পরিবারের খুশি আমাদের খুশি। 1,24,000 নবী রাসূল পয়গম্বর এই দুনিয়াতে এসেছেন, কিন্তু সেই দিনকে ইমাম হুসাইন ইসলাম তার জীবন দিয়ে, তার পরিবারের সকলের রক্ত দিয়ে এই দিনকে প্রতিষ্ঠিত করে গেছেন। বৃষ্টি উপেক্ষা করে যশোরে তাজিয়া মিছিলে যোগ দেন শিয়া সম্প্রদায়ের মুসল্লিরা। মিছিলে হাই হোসেন বলে শোক প্রকাশ করেন তারা। মুষলধারে বৃষ্টির মাঝেও শিয়া সম্প্রদায়ের 3 শতাধিক অনুসারীরা অংশ নেন মিছিলে। বরিশালে তাজিয়া মিছিলকে কেন্দ্র করে শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। মিছিলের আগে ও পরে র্যাব ও পুলিশের সদস্যরা অবস্থান নেন নিরাপত্তা বেষ্টনীর আদলে। শামিমা শাম্মী, এখন। এদিকে কুমিল্লার মুরাদনগরে এক পরিবারের 3 জনকে হত্যার ঘটনায় 5 আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। আরেক আসামি বাচ্চু মিয়াকে 164 ধারায় জিজ্ঞাসাবাদ করা হবে। বিকেলে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 6 আসামিকে হাজির করলে বিচারক এই আদেশ দেন। এ সময় মামলার বাদী রিক্তা আক্তার ও নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। গেল বৃহস্পতিবার মোবাইল চুরির ঘটনার জেরে বাংলা থানার করইবাড়ি গ্রামে এক পরিবারের 3 জনকে হত্যা করা হয়। এই ঘটনায় 63 জনকে আসামি করে থানায় মামলা করে নিহতের মেয়ে। এর মধ্যে 8 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।
নারায়ণগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গেল রাতে সদর উপজেলার এনায়েতনগর এলাকায় এই ঘটনা ঘটে। স্বজনরা জানান, প্রায় 9 মাস আগে কুমিল্লার কান্দাইল গ্রামের বিজলি আক্তারের বিয়ে হয় বন্দর উপজেলার এনায়েতনগর গ্রামের ইমরানের। বিয়ের পর তাদের মধ্যে প্রায়ই তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হতো। শনিবার রাতে ইমরানের মোবাইল নিয়ে এক আত্মীয়ের সাথে কথা বলে বিজলি। এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে বিজলিকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে ইমরান। শেষ করছে এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, এছাড়া ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।